হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের পর্বে থাকছে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২৫ নিয়ে আলোচনা। আসুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে। এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার থেকে fmskillsharing.com লিখে এই ওয়েবসাইটটিতে আসবেন। তারপর এখান থেকে আপনারা ব্লগ ট্যাবে ক্লিক করবেন। একটা পপ আপ উইন্ডো আসবে, ক্রস বাটনে ক্লিক করবেন, দেন সার্চ বক্স থেকে ভিডিএস লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে যাবেন, VAT deducted at source and its practical aspect in Bangladesh। উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২৫। তো এই ব্লগটি আপনারা স্ক্রল করে নিচে যাবেন। এখানে আজকে আমরা জানব উৎসে ভ্যাট কর্তন বলতে কি বোঝায়। সাধারণত সরবরাহকারী সরবরাহ গ্রহীতার নিকট থেকে কর আদায় করে নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে সরকারি কোষাগারে নির্দিষ্ট কোডে কর পরিশোধ করে থাকেন। এটার চিত্রটা লক্ষ্য করুন। সরবরাহকারী পণ্য বা সেবা সরবরাহ করবেন, সরবরাহ গ্রহীতা ভ্যাট সরবরাহকারীকে প্রদান করবেন এবং সরবরাহকারী সরকারি কোষাগারে ভ্যাটটা জমা প্রদান করবেন। কিন্তু যখন সরবরাহ গ্রহীতাই উৎসে ভ্যাট কর্তনকারী সত্তা হয়, তখন সরবরাহকারী পণ্য বা মূল্য পরিশোধের সময় বিল থেকে নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট হারে মূসক কর্তন করে সরকারি কোষাগারে জমা প্রদান করে। তখন তাকে উৎসে মূসক কর্তন বলা হয়। এখানে সরবরাহকারী পণ্য বা সেবা সরবরাহ করে, সরবরাহ গ্রহীতাই ভ্যাট কর্তন করে সরকারি কোষাগারে জমা প্রদান করে। এখানে কিছু ব্যতিক্রম আছে। তো আমরা দেখুন, প্রথম চিত্রটা হচ্ছে বাংলাদেশে ভ্যাট কর্তন ও সংগ্রহ পদ্ধতি, কিন্তু বাস্তবে বাংলাদেশে ভ্যাট কর্তন ও আদায় বাস্তবিক প্রক্রিয়া হচ্ছে আমাদের দ্বিতীয় চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর ক্ষেত্রে আবার কিছু ব্যতিক্রম আছে। আসুন দুটো ব্যতিক্রম দেখি। ভ্যাট আইনের ২০ ধারা অনুযায়ী আমদানিকৃত সেবার ক্ষেত্রে গ্রহীতার নিকট থেকে কর আদায় ও আমদানিকারক কর্তৃক কর পরিশোধ। আর আরেকটি উদাহরণ দেখি। এখানে স্থান ও স্থাপনা গ্রহণকারী অর্থাৎ ভাড়া গ্রহণকারী তার ভাড়ার যে পরিমাণ ভ্যাট আসবে সেটা ভ্যাট দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয়ে দেখাবে এবং ভাড়া গ্রহণকারী অনিবন্ধিত হইলে এ চালান বা ই পেমেন্টের মাধ্যমে 15% হারে মূসক পরিশোধ করিতে হবে। এখন আমরা জানব ভ্যাট কর্তন ও আদায়ের রেফারেন্স। এসআরও নাম্বার 182, আইন 2025, মূসক নাম্বার 310। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012, ধারা 135, ধারা 49 ও ধারা 127 ক্ষয়ের সহিত এখানে যে রেফারেন্সটি আছে সেই রেফারেন্স অনুসারে কিছু সংজ্ঞা দেওয়া আছে।
শুরুতে আমরা জানব উৎসে কর্তনকারী সত্তা কারা। বিধি 2 এর উপবিধি 1 এর খ অনুসারে উৎসে কর্তনকারী সত্তা কোনো সরকার বা উহার মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, মাধ্যমিক বা তদূর পর্যায় শিক্ষা প্রতিষ্ঠান, কোনো লিমিটেড কোম্পানি অথবা 10 কোটি টাকার অধিক টার্নওভার রয়েছে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এখানে যে কজন উৎসে কর্তনকারী সত্তার কথা বলা আছে তাদেরকে আবশ্যিকভাবে উৎসে ভ্যাট কর্তন করতে হবে। পণ বলতে কি বোঝায়? পণ বলতে এখানে মূল্য পরিশোধকে বোঝানো হয়েছে। পণ অর্থ কোনো সরবরাহের ফলশ্রুতিতে বা সরবরাহ বা প্রণোদনা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রদত্ত বা প্রদেয় অর্থ বা নগদ অর্থের পরিবর্তে প্রদত্ত বা প্রদেয় দ্রব্যের ন্যায্য বাজার মূল্য। আপনারা এই ভ্যাট আইনে এই পণ কথাটি অনেক জায়গাতে পাবেন। এটা মানে বাংলা অর্থ হচ্ছে মূল্য পরিশোধ। তো এখানে এই আইন বা অন্য কোনো আইনের দ্বারা আরোপিত কর যাহা পণের মধ্যে অন্তর্ভুক্ত হইবে, সরবরাহের উপর বা সরবরাহের কারণে সরবরাহকারী কর্তৃক প্রদেয় হয়, গ্রহীতার নিকট থেকে প্রাপ্ত মূল্য অন্তর্ভুক্ত বা উহার সহিত সংযোজিত হয়, সার্ভিস চার্জ হিসেবে উল্লেখিত কোনো অর্থ, হায়ার পারচেস, লিজ, ফাইন্যান্সের চুক্তির অধীনে কোনো পণ্যের মাধ্যমে ফাইন্যান্স বা লিজ বা হায়ার পারচেসের অধীন ঋণ প্রদান সম্পর্কিত কোনো প্রদেয় অর্থ অন্তর্ভুক্ত থাকিবে। তো আমরা পণ সম্পর্কে জেনে নিলাম, বা সংক্ষেপে আপনারা মনে রাখতে পারেন না মূল্য পরিশোধ। আচ্ছা, এখন আমরা দেখব এখানে ফর্ম, বোর্ড এগুলো দেয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমাদের জন্য এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যোগানদার। আমরা যোগানদার অর্থ জানব। বিধি 2 এর উপবিধি 1 এর চ অনুসারে যোগানদার অর্থ কোটেশন বা দরপত্র বা কার্যাদেশ বা অন্য বিধভাবে কোনো অর্থ উৎসে কর্তনকারী সত্তার নিকট পণের বিনিময়ে আইনের প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত কোনো পণ্য বা সেবা উভয় সরবরাহ করেন এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা। তাহলে যোগানদারের এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, এটার মিনিংগুলো আমরা পর্যায়ক্রমে দেখতেছি। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত, এটা আপনারা লক্ষ্য করুন। এখানে প্রথম তফসিল দ্বারা ও SRO নাম্বার 160 আইন 2025 মূসক নম্বর 288-তে উল্লেখিত পণ্য ও সেবার উপর অব্যাহতি, এটা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মধ্যে পড়বে। উদাহরণস্বরূপ কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ ব্যবসায়ী পর্যায়ে অব্যাহতিপ্রাপ্ত। যদি কোনো ব্যবসায়ী, ধরেন রায়ান্স কম্পিউটার, গ্লোবাল ব্র্যান্ড, স্টারটেক কম্পিউটার সরবরাহ করে, তাহলে উৎসে মূসক কর্তন হবে না। অর্থাৎ যিনি অব্যাহতিপ্রাপ্ত পণ্য সরবরাহ করেন তিনি যোগানদার নয়। কিন্তু সাপ্লায়ার, যেমন ABC ট্রেডিং যদি কম্পিউটার সরবরাহ করে তাহলে উৎসে মূসক কর্তন করতে হবে। সুতরাং উৎপাদক হিসেবে নিবন্ধিত ব্যতীত অন্য সকল ব্যক্তি যাহারা উৎসে কর্তনকারী সত্তার নিকট কোটেশন, দরপত্র, কার্যাদেশ বা অন্য বিধভাবে পণ্য সেবা সরবরাহ করে তারা যোগানদার হিসেবে বিবেচিত হইবে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড থেকে কাগজ সরবরাহ করা হলে উৎসে কর্তন করা হবে না, কারণ বসুন্ধরা পেপার মিল উৎপাদক হিসাবে নিবন্ধিত। যোগানদার সম্পর্কে আপনারা কিভাবে নিশ্চিত হবেন?
এটা হচ্ছে আপনারা বিন সার্টিফিকেট চেক করবেন, যেখানে আপনার লেখা থাকবে প্রকিউরমেন্ট প্রোভাইডার। এছাড়া যে সংজ্ঞাগুলো আছে, এসআরও নাম্বার 186, আইন 2019, মূসক নাম্বার 43-99টা সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। অর্থাৎ যে সকল সেবার সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে সেগুলো যোগানদার সেবার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো আজকের পর্ব এ পর্যন্তই।